গায়ে যত দুঃখ সয়, বলবো আরে করো তোমার মনে যাহা লয়। বিসমিল্লাহ বলো, তুমি মানি ব্যাগটা ফিরে রেখে গেলাম। দোস্ত, তোমার কি এখনো মন খারাপ? মনে হয় মিথিলা আমাকে ভালোবেসে ফেলেছে। তাহলে তো কোনো সমস্যাই নেই। দোস্ত, এখানেই তো আমার সমস্যা। আমার পক্ষে মিথিলাকে ভালোবাসা সম্ভব না। তাহলে কাজ কর দোস্ত, তুই মিথিলার সাথে ভালোবাসার অভিনয় করে যা। বেশি না, মাত্র 15টা দিন। এই 15 দিনের মধ্যে আমি আমার চাকরি পার্মানেন্ট করে ফেলবো। আমাকে মাফ কর দোস্ত। মিথিলা খুবই দুঃখী একটা মেয়ে। স্বার্থের জন্য আমি মিথিলাকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারবো না। বাজে কথা বলবি না। স্বার্থের জন্য কত মানুষ, কত শহর নগর দেশ ধ্বংস করে ফেললো, আর উনি একটা মেয়ের জীবনে আঁচল লাগাতে পারবে না। ছি, এমন একটা কাপুরুষের সাথে আমি এতটা দিন থাকলাম। ছি ছি। তুই বুঝিস না কেন? কাউকে ঠকানোর ইচ্ছা আমার নেই। দোস্ত, এমন পাষাণের মতো কথা বলবি না। একটা চাকরি মানে কত কিছু বুঝতে পারতেছস। এই চাকরির 20% তুই বসে বসে পাবি। আর আমার জন্য তনিমা। আপাকে ছেড়ে তুই তনিমাকে ধরেছিস? আরে না, আপন না, আমি তনিমা। বাহ, এরই মধ্যে তোর এত উন্নতি হয়ে গেছে। আপা ছেড়ে তনিমা। দোস্ত, তোর নেক দৃষ্টি থাকলে আরও কিছু হবে। আমার জন্য তোর একটা কিছু করা উচিত। আমি, তুই এবং তনিমা আমরা একই শ্রেণীর মানুষ। তোর শ্রেণী স্বার্থটুকু দেখা উচিত। আমাকে অনেক ভাবতে হবে। দোস্ত, মনে রাখো, ভাবতে ভাবতে ভাবুক হয়ে যা, আপত্তি নাই, কিন্তু শ্রেণী স্বার্থ যেন বজায় থাকে। অনেক দেরি হয়ে গেছে, আমি গেলাম। আন্টি, তুমি কি কোথাও যাচ্ছো? হ্যাঁ, কলেজে যাচ্ছি। প্রিন্সিপাল সাহেব ফোন করেছিল। কেন, কিছু বলবি? না, মানে আমি আসলে আরমানকে বাসায় আসতে বলেছিলাম। বেশ করেছো। আরমানকে বাসায় আসতে বলবে না তো কাকে বলবে? তবে একটি কথা, আরমানকে রাতে খেয়ে যেতে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো, তুমি যাও, আমি সব ব্যবস্থা করছি। ওকে। কাদের, কাদের। দেখ আমার ডাক শুন। হ্যাঁ, শোনো ফয়সাল, একটা কথা তোমার কিন্তু মনে রাখতে হবে, অফিসের বাইরেও কিন্তু তোমার ডিউটি আছে। আর সেটা হলো আরমানের দেখাশোনা করা। আর যদি আরমান চায় যে বিয়ের আগ পর্যন্ত তুমি তার দেখাশোনা করো, তাহলে তুমি সেটাই করবে। তোমার অফিসে আসার কোনো দরকার নেই। না, তোমার চাকরি বেতন সব ঠিক থাকবে। জি স্যার, আমি এই বিষয়ে আরমান স্যারের সাথে কথা বলে দেখবো স্যার। ঠিক আছে। আর ওই রফিক সাহেবের মেয়েকে তুমি একটু বলো তো আমার সাথে দেখা করতে। মেয়েটার জন্য আমার আসলে খুবই কষ্ট হয়। আচ্ছা, তুমি যদি পারো তাহলে রফিক সাহেবের মেয়ের জন্য একটা ছেলে খুঁজো তো। জি স্যার। ঠিক আছে, তুমি তাহলে এসো এখন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি স্যার। একটু কফি পাঠাতে বলতো। ওকে। হ্যালো। হ্যাঁ ফয়সাল, কোথায় তুমি? হ্যাঁ, এই তো আছি এক জায়গায়, একটু ব্যস্ত। তোমাদের মতো বেকারদের এই এক সুবিধা, যখন মানুষ কাজে ব্যস্ত থাকে তখন তোমাদের কোনো কাজ থাকে না। শোনো, যাই হোক, অফিস ছুটির সময় আমার অফিসের সামনে চলে আসবে। কোনো সমস্যা? আরে সমস্যা কিছু না,
আজাদ খুব ডিস্টার্ব করছে। সে ভেবেছিল তাকে ছাড়া আমার চলবে না। এখন আমার কঠোর মানসিকতার পরিচয় পেয়ে সে যন্ত্রণায় ভুগছে। কিন্তু এ ব্যাপারে আমি কি করতে পারি? তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু অফিসে চলে আসো। আসবো, অবশ্যই আসবো। তবে আমারও একটি খবর আছে আপনাকে দেওয়ার জন্য। রাখি, আল্লাহ হাফেজ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। তোমার বয়স কত? কেন বলুন তো, কোথাও কি সিভি ড্রপ করতে হবে? আমি একটা প্রশ্ন করলাম আর অমনি তুমি সিরিয়াস হয়ে গেল। আমি জানতে চাইছি, হাজার বছর ধরে যে পথ হাঁটছো, তোমার বয়স আসলে কত? ওহ, যাক, বাঁচালেন। আবার বাঁচালেন? সরি, বাঁচালে। আসলে কি জানেন, আপনাকে তুমি করে বলতে হলে আমাকে আপনার মতো সাহসী হতে হবে। বাবা, মাছ ধরবে অথচ পানিতে নামবে না, প্রেম করবে কিন্তু সাহস থাকবে না, এটা কি করে সম্ভব? আমার সাহসী হওয়ারও দরকার নেই, প্রেম করারও দরকার নেই। আমি শুধু বলতে চাই, একটু কেবল বসতে দিও পাশে। সুন্দর, খুব সুন্দর কথাটা। আচ্ছা সত্যি, চলো না কোথাও গিয়ে বসি। চলো, লেকের ধারে পাশাপাশি বসে তোমার হাতে হাত রেখে বিসর্জন দেই আজকের এই সুন্দর সন্ধ্যাটি। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে। মধুর বসন্ত এসেছে, মধুর মলয় সমীরে, মধুর মিলন রটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে। মধুর বসন্ত এসেছে। আরে স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা কাদের মিয়া, আমেরিকা যাওয়ার ব্যাপারে কি চিন্তা করলে? স্যার যে কি কন্যা কামের টেলায় তো আমি কিছু দেখতাছি না। আমেরিকা যাওয়ার চিন্তা করুম কেমনে, বাড়িতে বিরাট আয়োজন চলতেছে। তাই নাকি? কিন্তু কেন? আপনি প্রথম এই বাড়িতে খাইবেন, আয়োজন হইব না? তা অবশ্য ঠিক। চৌধুরী সাহেব আমার সম্পর্কে কি ধারণা করেন? শুনুন যে স্যার, তিনারা খুব সরল সোজা মানুষ, সরল মানুষের সরল চিন্তা। আমার মতো হইলে না হয় চিন্তা করতে পারতো, তাই আল্লাহ সবার সব জিনিস দেয় না। যেমন? যেমন ধরেন বুদ্ধি স্যার, তিনা করে টেহা দিচ্ছেন ঠিকই, কিন্তু বুদ্ধি দেয় নাই। আমার মতন বুদ্ধি দিলে মেলা কিছু ভাবতে পারতো। তাই স্যার, একটা বিষয় ভাবিয়ে পাইতেছি না, আমেরিকা থেকে একটা লোক আইসিয়া ডলার না ভাঙ্গায় চলে কেমতে? কি বলতে চাও তুমি ঠিক বুঝতে পারছি না। স্যার, তেমন কিছু বলতে চাই না, আমার খালি স্যার চিন্তা হে, আপনি কি স্যার ডলার ভাঙ্গাইছুন? কি? কিসের ডলার? হ্যাঁ, কি বলে ডলার? চান্দু, আমরা তো চিনুন না, আমরা ময়মনসিংহা বলা। তোমার আমল নাম আমি ঠিকই বাই করবো, বুঝছুন? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, তুমি এসে গেছো? মিথিলা ওর ঘরেই আছে, তুমি যাও। মিথিলার রুমে যাওয়াটা কি ঠিক? হ্যাঁ, কেন? ওর রুমে তুমি যাবে না তো কে যাবে? শোনো, আমেরিকায় থেকেও এত জড়তা তোমাকে মানায় না। না, আমি ঠিক আসলে আমাদের কালচারের কথাটা ভেবেই বলেছি।
বেশ করেছো, তুমি আমেরিকা থেকেও আমাদের কালচারকে ভুলতে পারোনি, সেটা তো খুবই ভালো কথা। কিন্তু কোনো অসুবিধা নেই, যাও, ও ঘরেই আছে। আচ্ছা। তারপর তোমার বুকের ভিতরে সেই দুঃখ সুখের ঋণিঝিনি অনুভূতিটা কি এখনো আছে? দেখুন মিস মিথিলা, আমি এক কথার মানুষ। আমার শর্তের কথাটা আপনার নিশ্চয়ই মনে আছে। না, মনে নেই। আপনি কিন্তু বেশ বদলে গেছেন। আপনাকে আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আমি এখন অনেক ফুরফুরি মেজাজে আছি। তুমি আমাকে বেশ বদলে দিয়েছো। যে বদলায় নিজে থেকেই বদলায়, কেউ কাউকে বদলাতে পারে না। তা অবশ্য ঠিক। আসলে বদলে যাওয়ার একটা তাড়না আমার নিজের ভেতরেই ছিল, কিন্তু আমার নিজের শক্তিতে সেই স্মৃতির খোলস থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। তোমার সাহায্য আমার খুব দরকার ছিল। তাহলে তো আমার কাজ শেষ, খেলা খতম, পয়সা হজম। এখন আমার ব্যাক টু প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময়। মিস মিথিলা, আমায় তবে এখন বিদায় দেন। দেখো, তুমি কিন্তু আসার পর থেকে খুব হার্টলেস কথাবার্তা বলছো। এরকম কথা বলতে থাকলে আমি কিন্তু কান্নাকাটি শুরু করব। মাই গড, কি ডাকাত মেয়ের পাল্লায় পড়লাম। একটা কথা বলো তো, আমাকে কি তোমার পছন্দ হয়নি? পছন্দ? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তাহলে প্রবলেমটা কোথায়? আমি আজকে ডিসিশন নিয়েছি, বাবাকে আমি গ্রিন সিগন্যাল দিয়ে দেবো। না না না, এখনো সময় হয়নি। তুমি কিন্তু এখনো আমাকে আপনি করে বলছো। তুমি যদি আমাকে তুমি করে না ডাকো, তাহলে আমি ধরে নেব আমাকে তোমার পছন্দ হয়নি। কি মুশকিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে তুমি করেই বলছি। থ্যাংক ইউ। ইটস ওকে। কিন্তু তুমি কিন্তু তোমার কথা থেকে সরে যাচ্ছ। কথা ছিল যে মত বদলালেও বিয়ের কথা ভাবা যাবে না। আমি কিন্তু আমার কথা থেকে এক বিন্দুও সরিনি। তুমি তো আমাকে এই শর্তটা দিয়েছিলে আমার উপরে অভিমান করে। শোনো, অভিমানের শর্তের কোনো দাম থাকে না। আমি মোটেও অভিমান করে কোনো শর্ত দিইনি, এটা তোমার ভুল ধারণা। আমি কিন্তু মোটেও বোকা নই। কোনো ছেলে বিয়ের পাত্রের জন্য কম্পিটিশন করতে এসে কখনোই বলবে না যে আমি বিয়ে করব না। হ্যাঁ, তোমার কথা একদম ঠিক, কোনো ভুল নেই। কিন্তু তোমার ট্র্যাজিক স্টোরি শোনার পর থেকে আমার বিয়ের আগ্রহটা মরে যায়। প্লিজ আমাকে ভাবার জন্য আরো 15টা দিন সময় দাও। তার মানে তুমি আমার ইতিহাসটার জন্য আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তোমাকে অবলম্বন করে যে ইতিহাসটা আমি মুছে ফেলতে চাই, সেই ইতিহাসটাকে আঁকড়ে ধরে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাও? ওকে, আমি এখন বুঝলাম আমি ভুল মানুষের কাছে আমার জীবনের সব কথা বলে ফেলেছি। আরে, মিথি, মিথিলা, মিথিলা, মিথিলা। মিথিলা, মিথিলা মা। মিথিলা, মিথিলা প্লিজ কান্না থামাও, তোমার বাবা আসছেন। কেন? তুমি আমাকে কথা দাও, এরকম কথা তুমি আর কখনো আমাকে বলবে না। তুমি আমাকে ভুল বুঝো না। শোনো, আমি কেবল 15টা দিন সময় চাচ্ছি, কেবল 15টা দিন। 15 দিন অপেক্ষা করি কি হবে? নিষ্ফল অপেক্ষায় কষ্ট ছাড়া আর কিচ্ছু নেই। না না, তোমাকে কষ্ট করতে হবে না, বিশ্বাস করো। আসলে ইতিহাস কিছু না, আমি না তোমার মনের উপরই ভরসা করতে পারছি না। বিশ্বাস করো আরমান, আমি আমি না আমি পুরোপুরি
সুস্থ হয়ে গেছি। হ্যাঁ সত্যি বলছি, আমি একদম ভালো হয়ে গেছি। তাহলে তোর কোনো সমস্যাই নেই, সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, বিশ্বাস করো, কোনো সমস্যা নেই, তুমি টেনশন করো না। আমি তো তোমাকে বিশ্বাস করি, সেই জন্য তো আমি তোমাকে এত পছন্দ করছি। থ্যাংক ইউ। ফাসিল সাহেব, আপনি কি তনিমার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ জি করছি, উনি আমাকে আসতে বলেছেন। আচ্ছা, কিছু মনে না করলে আমি একটা কথা বলি, আপনি একটু আমার ব্যাপারে তনিমাকে বোঝান না প্লিজ। আমি বোঝাবো? উনি আমার কথা শুনবেন কেন? বরঞ্চ আপনিই বোঝান। আমি বুঝতে পেরেছি, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। ফয়সাল আসো। আসি ভাই, আমি চেষ্টা করে দেখবো। হ্যাঁ আসি। কি বলছিল আজাদ তোমাকে এতক্ষণ? ওই আমি যেন তার পক্ষ হয়ে আপনাকে বোঝাই। তো বুঝাচ্ছ না কেন? বুঝাও, বুঝাও যে বাপ মা খেলো কি খেলো না এটা কোনো ব্যাপার না। আমার উচিত আসলে স্বামী সেবা করা। বলো। এ কথা আপনাকে কে বলেছে? আমি তো জানি মা বাবাকে দেখার দায়িত্ব সন্তানের, এতে ছেলে বা মেয়ের জন্য আলাদা কোনো বিধান আছে বলে আমার জানা নেই। কিন্তু আজাদ সাহেব সেটা বুঝতে চায় না। সে মেয়েদেরকে দাসী বানাতে চায়। তুমি আমাকে একটা কথা বলো, আমার কি উচিত বাবা মাকে ফেলে আজাদের হাত ধরে চলে যাওয়া? তা কি করে সম্ভব? কিন্তু আজাদ ওরকমই চায়। যাক বাদ দাও, আজাদের চ্যাপ্টার শেষ। এবং মজার বিষয়টা কি জানো, আজাদের চ্যাপ্টারটা শেষ করতে পেরে আমার কিন্তু খুব হালকা লাগছে। আপা, আমি একটা চাকরি পেয়েছি। তাই নাকি? কবে? এই তো। তা এতক্ষণ বলনি কেন? বলবো কি করে, এতক্ষণ তো আজাদ শো চলছিল। ভালো বলেছো, আজাদ শো। তো একটা মেয়েটে জুটাও। হ্যাঁ, আপনি একটা মেয়ে দেখে দেন না। আমি? আচ্ছা ঠিক আছে, কেমন মেয়ে চাও বলো? কেমন মেয়ে? ঠিক আপনার মতো। আমার মতো? সিনিয়র হলে চলবে? হ্যাঁ চলবে। বয়সের বড় মেয়েদের যদি ছেলেরা পছন্দ করতে পারে, তাহলে বয়সে বড় মেয়েদের ছেলেরা পছন্দ করতে সমস্যা কি? চাকরি পেয়ে খুব বিপ্লবী হয়ে উঠছো না? আপা, আমি অনেক ভেবে দেখেছি, একটি ছেলের ভালো লাগা, আবেগ, অনুভূতি, ভালোবাসা, মনের গভীরে লুকিয়ে থাকা প্রেম 1 বছরের সিনিয়রিটির দেয়ালে আটকে থাকতে পারে না। কেউ স্বপ্ন বনে, কারো স্বপ্ন ভাঙে, কেউ স্বপ্ন করে চাষ। স্বপ্ন জমিনে কারো আশা ফলে, কারো দুঃখে বসবাস। তবু জীবন চলে জীবনের নিয়মে, বহতা নদীর মতো। এইসব নিয়ে অবিরত বহে জীবনের চির চেনা সুর।